ব্রাহ্মণবাড়ি এবং কিশোরগঞ্জের দুটি ঘটনা আমরা দেখেছি। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডায় পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। পরীক্ষার কারণে নিকটস্থ দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাইকের উচ্চ শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে জানিয়ে গান বাজনা থামাতে বা শব্দ কমাতে বলেন। এই বিষয় নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে পুলিশ ও মাদ্রাসা ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। ঘটনায় পুলিশ কর্মকর্তা ও মাদ্রাসা ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন। কিশোরগঞ্জের ঘটনাটা একটু উল্লেখ করি। আজকে ১৯ আগস্ট কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে অ্যাশেজ ব্যান্ডের একটি কনসার্ট হওয়ার কথা ছিল। স্থানীয় ইমাম উলামা পরিষদ অনুষ্ঠানটিকে শরীয়ত বিরোধী উল্লেখ করে তা বন্ধের দাবি জানায় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। দুটি জায়গায় আমরা দেখলাম যে কনসার্ট বন্ধ করা হয়েছে। গান কনসার্ট হবে কেন? যেখানে বলৎকার চলে, যেখানে ধর্ষণ চলে, কন্ট্যাক্ট ম্যারেজ চলে, একটু ঘাবড়ে গিয়েছিলেন কি বলবো, সেগুলো বলে কেন? সেগুলো গান বাজনা দরকার নেই তো এই দেশে। গান বাজনা নাটক ছোটবেলায় করছি, এটা ভুলে যেতে হবে। ৭১ ভুলে যেতে হবে। ৭১ প্রজন্ম সংসদের দাঁড়ায় বলছে জামাতের নেতা, ৭১ প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম। নিকৃষ্ট প্রজন্মরা যাত্রা করছে, নিকৃষ্ট প্রজন্মরা তো বলৎকার করে নাই, ধর্ষণও করে নাই। এখন তো ধর্ষণ জায়েজ করা হয়। আমি তো জামাতের আমিরকে পর্যন্ত এটা ধর্ষণকে জায়েজ করতে দেখেছি। আমাদের নবীদের সময় থেকে নাকি এটা করছে, এটা বড় পাপ না? আবার ব্যারিস্টার সাহেব, এক ব্যারিস্টার সাহেব আমার সামনে বসে বলে, কয় না ওই মাদ্রাসায় বলৎকার করা এটা শাস্তি দেওয়া, এটা বড় গুনাহ না? ১২ রাকাত নামাজ পড়লেই এটা গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ বলছে, আমার সামনে বলছে, আমার সামনে। তো আমার কথা হচ্ছে যে এখন আমি বলছি যে এই দেশে এই জন্যই বলা হচ্ছে, এই জন্য আপনি দেখেন ইলেকশনের শেষের দিকে অনেকের ভিতরে ধারণা হয়েছে যে তলে তলে জামাত ক্ষমতা হয়ে যেতে পারে। এই ধারণা যখন তৈরি হয়েছে তখন কিন্তু সব একদিক হয়ে গেছে, অনেক পোলারাইজেশন ঘটছে, ঠেকে গেছে। এখন জামাত যেভাবে বিতর্কিত, আমি একটা স্টোরি লিখছি, সংসদ সদস্যরা যা অকামের কথা বলছে, যেমন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সে বলছে সে শিশু মুক্তিযোদ্ধা দাবি করছে। বলেন শিশু আবার মুক্তিযোদ্ধা হয় নাকি? তারপরে বলেন এক জেলা আইডেন্টিফাই করব না, সে সাতক্ষীরার একজন তো রীতিমতো ভাইরাল। তাহলে গান বাজনা বন্ধ থাকবে? এগুলো কিন্তু শুরু হয়েছে ইন্টারিমের ধর্ম করলে আপনি রেপ করেন, বলৎকার করেন, এটা দোষের না। ইন্টারিমের আমলে কিন্তু এইগুলো প্রশ্রয় দেওয়া সবচেয়ে বেশি হয়েছে। গান বাজনা তো গুনাহগারের কাজ, বুঝেন না? ওগুলো চলবে আপনি বলছেন? হ্যাঁ, ওগুলো চলবে, এটা চলবে না। এই সমাজ কাঠামো নাই তো, এখন তো নাই। এখন কন্ট্যাক্ট ম্যারেজ করবেন। ইরানে গেছি আমি প্রথম, বাংলাদেশে প্রথম কিন্তু আপনার ইলেকট্রনিক জার্নালিজমের ট্রেনিং। হ্যাঁ, ইরানে গেছি, আসার পরে আমি গল্প শুনাই আর কি। হোটেল থেকে 5 স্টার হোটেলে রাখছি, আমি নামছি, নামার পরে দেখি মালয়েশিয়ান এক ছেলে আর ইরানি এক মেয়ে কান্নাকাটি করে। ওরা তো গাড়ি যেতে না। আরে আমি পাকিস্তানিরা জিজ্ঞেস করি হোয়াই দে আর ক্রাইং, বলে দেখি তারা তো ম্যারিড, কন্ট্যাক্ট ম্যারেজ ইরানে আছে। তো ইরান আমাদের সবচাইতে পুরানো কালচারের জায়গা, ইরানে আছে। আমাদের এখানে তো নেই। আমাদের ঢাকার বিরুদ্ধে শুনতেছি তো কন্ট্যাক্ট ম্যারেজ হচ্ছে, তো হচ্ছে, তো কি হোমরে বাংলা কি সমকামিতা হচ্ছে, তো ধরা পড়ছে না? সেটি আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি। এগুলো মানতে হবে, এখন এগুলো মানতে হবে। গান বাজনা নাটক আইনে কিন্তু সমকামিতা একটা অপরাধ। এগুলো জি, আমি শেষ করব হুমায়রা নূরকে দিয়ে। আচ্ছা, এই বিষয়ে আপনি আসলে কি বলেন? যে আপনি সেগুলোর কথা হচ্ছে, গান বাজনার কথা বলা হচ্ছে। বাংলাদেশে যেমন মসজিদ থাকবে, মন্দির থাকবে, বাংলাদেশে মাজার থাকবে, বাংলাদেশে কৃষ্টি, কলা, সংস্কৃতি সব কিছুর চর্চা থাকবে। সব কিছু নিয়েই বাংলাদেশ। আপনি যেমন মাজারে হামলা করতে পারেন না, মসজিদে হামলা করতে পারেন না, আপনি কোনো মন্দিরেও হামলা করতে পারেন না, আবার একই সাথে কোনো ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামে হামলা করার কোনো অধিকার কোনো বাংলাদেশি নাগরিকের কোনো ব্যানারেই করার কোনো অধিকার নাই। এবং সেটা প্রতিহত করার দায়িত্ব রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের। সাধারণ নাগরিক হিসেবে আমি সেইটার প্রতিবাদ করে গেলাম। রাষ্ট্র ক্ষমতায় এতদিন ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল এবং এই ধরনের ঘটনাগুলো যখন হয়েছে, তখনও আমি এই জায়গাগুলোতে এসে আপনাদের সামনে এসে প্রতিবাদ করেছি। ইন্টারিম গভর্নমেন্ট নাকি দুর্বল ছিল, অনির্বাচিত সরকার ছিল,
তারা এগুলো কন্ট্রোল করতে পারে নাই। আমার কাছে কোনো কোনো জায়গায় মনে হচ্ছে প্রশ্রয়ও দিয়েছে। কিন্তু একটা নির্বাচিত সরকারের সময় কতগুলো মবের ঘটনা, অ্যান্ড ইন কম্পারিজন আগের চেয়ে মবের ঘটনা অ্যাট এ টাইম গত 6 মাসে যে যতগুলো মব হয়েছে তার চেয়ে বেশি মব এই নির্বাচিত সরকারের এই 6 মাসে হয়েছে। তাহলে সরকার কি করছে? আবার বলবেন প্রশ্ন করে গেলাম। প্রশ্ন করতে চাই না, সরকারকে বলতে চাই যে আমরা সহযোগিতা করতে চাই, প্রশ্ন করি আপনারা যাতে জনগণকে সার্ভ করতে পারেন, এবং কোনো মানুষ তার ধর্ম, বর্ণ, চিন্তা, চেতনা সেইটা যদি আইন পরিপন্থী না হয় তাহলে যাতে কোনো রকম কোনো মবের শিকার না হয়। উনি যেটা বললেন যে মাদ্রাসায় বলাৎকার, তারপরে সমকামিতা, এগুলো তো আইনগত অপরাধ। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? সমস্ত মাদ্রাসাগুলোতে আপনি সিসিটিভি ক্যামেরা লাগান। আমার সন্তান, ধরেন আমি আমার বাচ্চাকে বাংলা মিডিয়ামে পড়েছে, আরেকজন ইংলিশ মিডিয়ামে পড়ায়, যে যার ইচ্ছা সে মাদ্রাসায় পড়ায়, এইটা যার যার ইচ্ছা তার বাচ্চাকে সে কোথায় পড়াবে। কিন্তু আমার সন্তানকে আমি এক জায়গায় পাঠাবো, আরেকজনের সন্তানকে সেই জায়গায় পাঠাবে, এবং সেখানে কি হবে, কতটুকু মার খাবে, বা কিভাবে সে লাঞ্ছিত হবে সেইটা জানবো না। আমি মা হয়ে সেটা সহ্য করবো, সেটা নিয়ে আমি কথা বলবো না। এই 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 নিয়মগুলো কিভাবে সহ্য করা সম্ভব? আমরা কিন্তু প্রস্তাব করেছি যে এই যে কওমি মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশে এই যে মাদ্রাসা সিস্টেমগুলোকে এই একটা সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। আপনার এগুলো তো রেগুলেটেড না, একটা মাদ্রাসা ব্যবস্থাও রেগুলেটেড না। মাদ্রাসা শিক্ষাও তো একটা স্পেসিফিক সর্ট অফ, মানে ধরেন ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়ামের মতো মাদ্রাসা শিক্ষা, কওমি শিক্ষা, এটাও তো একটা শিক্ষা। এইগুলো থেকে এগুলা পড়ুক না, যার ইচ্ছা সেই ইসলামিক জ্ঞানটা নিক, কিন্তু আপনি সেটা রেগুলেট করতে হবে। তো সেখানে আমার বাচ্চা কেন নিরাপদ থাকবে? জি, পরিবেশটা আসলে নিরাপদ করা, পরিবেশটা শিক্ষার উপযোগী করে তোলা। আমি একটা কথা বলি, আমার উন্নত, আমার এক ভাস্তি পিএইচডি করতেছে এক বিদেশে, দেশের নাম বলছি না, সেখানে সমকামিতা ওপেন। এখন তার ছেলে আছে, তার দুশ্চিন্তা হলে ছেলে নিয়ে, আমার ছেলে তো এখন এটা মানান যাইতেছে না, বুঝছো না? এই তা আমরা তো ওই রকম দেশে যাইতে চাই না। আমাদের আমাদের রুট লেভেলের কালচার আছে, ওই কালচারটা কিন্তু খুব আরামের কালচার। আগে মানুষ গরিব ছিল, 700 কত টাকার বাজেট ছিল, মানুষের কষ্ট ছিল, দুঃখ ছিল, খাবার পেত না, তাও মানুষের মনে শান্তি ছিল। আমরা শান্তির পাখিটা উড়ে যাচ্ছে, শান্তির প্রত্যাশা সবসময় সবকালেই করে যেতেই হবে আর কি, সেটি আজকে এখানে। তবে কম খাই, কম পড়ি, শান্তিতে আছি। জি, দুঃখ লাগে অন্যের কষ্ট দেখে, দেশের অবস্থা দেখে। আশা করেছিলাম আরো অনেক ভালো কিছু হবে, কষ্ট হচ্ছে। ভালো জিনিসগুলো যতটুকু আশা করেছিলাম সেইটার প্রোগ্রেসটা অনেক স্লো দেখতে পাচ্ছি, বা অনেক পিছনে চলে যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু তারপরও আশা হারাইনি। সেটি আশা হারানো যাবে না, সামনে নিশ্চয়ই ভালো সময় আসবে হয়তো।